এলিমেন্টারি ক্যানেল। হ্যাশফোর্ডিংয়ের এলিমেন্টারি ক্যানেল বা পৌষ্টিক নালীকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এলিমেন্টারি ক্যানেল বা পৌষ্টিক নালী। এলিমেন্টারি ক্যানেল বা পৌষ্টিক নালী। হ্যাশফোর্ডিংয়ের পৌষ্টিক নালী মূলত পৌষ্টিক তন্ত্রের অংশ। তাহলে আগে আমরা দেখি পৌষ্টিক তন্ত্রের মধ্যে কি কি আছে। হ্যাশফোর্ডিংয়ের পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্রের মধ্যে আছে পৌষ্টিক নালী, আর পৌষ্টিক তন্ত্রের মধ্যে আছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি নিয়ে আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। আজকে শুধু আমাদের আলোচনার বিষয় হবে পৌষ্টিক নালীকে নিয়ে। পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি মিলে হ্যাশফোর্ডিংয়ের পৌষ্টিক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম। হ্যাশফোর্ডিংয়ের পৌষ্টিক নালী দেখতে গেলে আমাদের হ্যাশফোর্ডিংকে একটা অনুচ্ছেদ বরাবর কাটতে হবে, বা আমরা কি কি দেখতে পাবো এরকম একটা ছবি দেখি। যদিও ছবিটা এরকম দেখতে পাবো না, এরপরও আমরা আমাদের বোঝার সুবিধার্থে ছবিটা এরকম করে আঁকবো। হ্যাশফোর্ডিংয়ের পৌষ্টিক নালী তাহলে দেখবো আমরা। হ্যাশফোর্ডিংয়ের পৌষ্টিক নালী দেখতে গেলেই প্রথমেই সামনের দিকে আমরা যে নালীটার অংশ দেখতে পাবো, এরকম একটা ফাঁকা জায়গা দেখতে পাবো। একটা ফাঁকা জায়গা দেখতে পাবো। এই ফাঁকা জায়গাটাকে আমরা বলতেছি প্রি ওরাল ক্যাভিটি। কি বলছে এটাকে আমরা? প্রি ওরাল ক্যাভিটি বা প্রাক। প্রাক মানে আগে, প্রি মানে আগে, ওরাল মানে মৌখিক, তাহলে বলি প্রাক মৌখিক গহ্বর। অথবা এটার আরেকটা নাম হচ্ছে সিবেরিয়াম। সিবেরিয়াম। মূলত আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি হ্যাশফোর্ডিংয়ের মুখপাঙ্গ মাউথ পার্টগুলা কোথায় থাকে। এই মাউথ পার্টগুলো মূলত এই প্রি ওরাল ক্যাভিটিতে থাকে। এরপরে হ্যাশফোর্ডিংয়ের একটা মুখছিদ্র আমরা দেখতে পাবো। এরপরে দেখতে পাবো একটা মুখছিদ্র। মুখছিদ্রের পরে এই নালীটার, পৌষ্টিক নালীটার ছোট্ট একটা অংশ এই যে এইভাবে বের হয়ে আসছে, এটাকে আমরা বলতেছি ফ্যারিংস। এটাকে বলতেছি ফ্যারিংস বা গলবিল। আমাদেরও কিন্তু ফ্যারিংস আছে বা গলবিল আছে। এরপরে হ্যাশফোর্ডিংয়ের যে নালীটা আমরা দেখব, নালীর যে অংশটা আমরা দেখব ফ্যারিংসের পরে, সেটা হচ্ছে ইসোফেগাস বা অন্ন নালী বা গ্রাস নালী। এরপরে এই যে এখান থেকে নালীটা একটু হালকা মোটা হয়ে নিচের দিকে নেমে আসছে, এই অংশটাকে আমরা বলছি ইসোফেগাস বা অন্ননালী বা গ্রাস নালী। ইসোফেগাস অথবা এই অংশটাকে বলছি অন্ননালী বা এই অংশটাকে বলছি গ্রাস নালী। ইসোফেগাসের পরে হ্যাশফোর্ডিংয়ের যে অংশটি আমরা দেখতে পাবো, একটি অংশ একটু মোটা হয়ে স্ফীত হয়ে বা একটু মোটা হয়ে এই যে এরকম একটা অংশ গঠন করছে, এটাকে আমরা বলছি ক্রপ। এটাকে বলছি কি? ক্রপ। ক্রপের কোনো বাংলা নেই, কিন্তু এই ক্রপ, এটাও জেনে রাখেন আপনারা, এই ক্রপ মানুষের নেই, কার নেই? মানুষের দেহে ক্রপ নেই। আচ্ছা, এরপরে হ্যাশফোর্ডিংয়ের যে অংশটা আরো একটু স্ফীত হয়ে নিচের দিকে নেমে গেছে, এটাকে আমরা বলতেছি গিজার্ড। এটাকে আমরা বলছি গিজার্ড, অথবা এর আরেকটা নাম প্রোভেন্ট্রিকুলাস। প্রো অর্থ আগে, ভেন্ট্রি অর্থ পাকস্থলী। বায়োলজিতে কল বা কুলাস অর্থ ক্ষুদ্র। আস মানে সিঙ্গুলার বুঝায়। এই চেম্বারটা সিঙ্গুলার, একটা চেম্বার আছে, এই কারণে আস। এই চেম্বারটা ছোট, ক্ষুদ্র। কার থেকে ছোট? এই যে দেখেন নিচের দিকে পাকস্থলীর পার্ট আছে, এই যে এটাকে বলছি আমরা
পাকস্থলী, এই পাকস্থলীর থেকে ছোট, তাহলে এটা আছে পাকস্থলীর আগে, এই যে পাকস্থলী, পাকস্থলীর আগে, পাকস্থলী থেকে ক্ষুদ্র, একটা চেম্বার, এই কারণে আস। বায়োলজিতে কোনো শব্দের শেষে যদি আম বা আস থাকে তাহলে এটা একক অর্থে বোঝায়। তাহলে নালীর মাঝখানের অংশটা, এই যে এইটা কালো কালার দিয়ে যেটা আমি লিখলাম এখন, এটার নাম হচ্ছে ভাইয়া মেসেন্টেরন বা মধ্য পরিপাক নালী। মেসো অর্থ মধ্য বা মাঝখানে, এন্টেরন মানে পরিপাক, এই কারণে এটাকে বলছি পরিপাক নালীর মধ্য অংশ, মধ্য পরিপাক নালী। এই মধ্য পরিপাক নালী থেকে আবারও একটা অংশ নিচের দিকে নেমে গেছে, এই যে একটু ভাঁজ হয়ে গেছে, এই অংশটাকে বলছি আমরা ইলিয়াম। এই অংশটাকে বলছি ইলিয়াম। মানুষেরও ইলিয়াম আছে। এরপরে ইলিয়াম অংশটি একটু ভাঁজ হয়ে গেছে, এইটাকে বলছি আমরা কোলন। মানুষের ক্ষুদ্রান্তের একটা পার্ট ইলিয়াম, কোলনও মানুষের অন্ত্রের একটা পার্ট। এরপরে কোলনের পরে আমরা একটা অংশ দেখব, এই যে এরকম একটু একটা চেম্বারের মতো হয়েছে, এটাকে আমরা বলছি ভাইয়া রেকটাম। এরপরে ঘাসফড়িংয়ের নিচের দিকে ঘাসফড়িংয়ের পায়ু ছিদ্র আছে, এটাকে বলছি পায়ু ছিদ্র বা অ্যানাস। পায়ু ছিদ্র বা অ্যানাস। তাহলে আমরা ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীটা দেখার চেষ্টা করছি। ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীর প্রথমেই আছে প্রি ওরাল ক্যাভিটি বা প্রাক মৌখিক গহ্বর, যেটাকে আমরা বলছি সিবেরিয়াম। এরপরে আছে ফ্যারিংস, যার বাংলা হচ্ছে গলবিল। এরপরে আছে ইসোফেগাস, যার বাংলা হচ্ছে অন্ননালী। এই সবগুলো আমাদের আছে। আমাদের মুখ যদি খুললে আমরা এই প্রি ওরাল ক্যাভিটিটাকে পাই, মুখ খুললে আমরা এই প্রি ওরাল ক্যাভিটিটাকে পাই। এরপরে এরকম যদি করি আমরা মুখ, তাহলে মুখের নিচের দিকে যে অংশটা, এটাকে বলছি আমরা গলবিল। এরপরে আমাদেরও একটা অন্ননালী বা গ্রাসনালী আছে। কিন্তু এই ঘাসফড়িংয়ের সাথে আমাদের তফাৎ হলো, কিন্তু এই ঘাসফড়িংয়ের সাথে আমাদের তফাৎ বা পার্থক্য হলো, ঘাসফড়িংয়ের ক্রপ আছে এবং গিজার্ড আছে। এই ক্রপ এবং গিজার্ড আমাদের শরীরে নাই। এবারে আমরা দেখব ঘাসফড়িংয়ের এই পরিপাক নালীটাকে পড়ার সুবিধার্থে আমরা তিনটা অংশে ভাগ করে নিছি। ঘাসফড়িংকে পড়ার সুবিধার্থে বা পৌষ্টিক নালীটাকে জানার সুবিধার্থে আমরা এই পৌষ্টিক নালীটাকে তিনটা ভাগে ভাগ করে নিছি। সর্বপ্রথম যে ভাগটা, এটাকে আমরা দেখার চেষ্টা করব। এই যে মেসেন্টেরনের একবারে শুরু থেকে নিয়ে, মেসেন্টেরনের এই যে শুরু, মেসেন্টেরনের শুরু, এখানে আমি একটা দাগ দিছি। আর হচ্ছে এই যে প্রি ওরাল ক্যাভিটি, এই যে প্রি ওরাল ক্যাভিটি, এই অংশটাকে আমরা বলছি, এটা তো একটা নালী ভাইয়া, এটা একটা নালী। বায়োলজিতে ডিইউএম, ডিয়াম অর্থ নালী। নালীটা কোন দিকে আছে? মুখের দিকে আছে। বায়োলজিতে স্টোম অর্থ মুখ। স্টোম অর্থ কি? মুখ। তাহলে আমরা এটাকে লিখতে পারি স্টোমাডিয়াম। কি লিখতে পারি? এটাকে লিখতে পারি স্টোমাডিয়াম বা সামনের দিকের পরিপাক নালী। তাহলে স্টোমাডিয়ামকে আমরা বলছি অগ্র পরিপাক নালী। স্টোমাডিয়ামকে বলছি অগ্র পরিপাক নালী। এরপরে ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীর যে অংশটি আমরা দেখতে পাবো, মাঝখানের অংশটি, এই যে মাঝখানের অংশটি, এটাকে আমরা কি বলবো? এই মাঝখানের অংশটিকে বলবো মধ্য পরিপাক নালী। এটা যদি অগ্র পরিপাক নালী হয়, এটা হচ্ছে অগ্র পরিপাক নালী। এই অংশটা অগ্র পরিপাক নালীর। এরপরে যে অংশটা দেখছি আমরা, এটা হচ্ছে মধ্য পরিপাক নালী বা মেসেন্টেরন। মধ্য পরিপাক নালী বা মেসেন্টেরন। তাহলে লিখি মেসেন্টেরন অথবা মধ্য পরিপাক নালী। এরপরে ঘাসফড়িংয়ের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে, ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীর নিচের দিকে যে অংশটি দেখতে পাচ্ছি, এটিকে আমরা কি বলবো? তাহলে মেসেন্টেরনের শেষ প্রান্ত থেকে এই অ্যানাস বা পায়ু ছিদ্র পর্যন্ত যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, সেটাও তো একটা নালী। এটার নাম দিলাম ডিয়াম। কি ডিয়াম? এটা শেষের ডিয়াম বা পরের ডিয়াম বা পশ্চাৎ ডিয়াম। এই কারণে প্রোক্টো অর্থ শেষ, আমরা এটাকে বলতে পারি প্রোক্টোডিয়াম। প্রোক্টোডিয়াম মানে হচ্ছে তাহলে প্রোক্টো অর্থ পশ্চাৎ, ডিয়াম অর্থ নালী। কি নালী? পরিপাক নালী। তাহলে পশ্চাৎ পরিপাক নালী, যেহেতু আমরা পরিপাক নালীটাকেই আলোচনা করছি, এই কারণে ডিয়াম অর্থ নালী, পরিপাক নালী নিয়ে আলোচনা করছি, পরিপাক নালী লিখলাম। প্রোক্টো অর্থ পশ্চাৎ।
তাহলে আমরা ঘাসফড়িং এর পৌষ্টিক নালীকে জানার সুবিধার্থে তিনটা অংশে ভাগ করছি। একটা হচ্ছে স্টোমাডিয়াম, একটা হচ্ছে মেসেন্টেরন, আর একটা প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পরিপাক নালী। এখন আমাদের জানতে হবে, মূলত এর আগে আমরা প্রাণীর বিভিন্নতর শ্রেণীবিন্যাস অধ্যায়টিতে জেনে এসেছি ঘাসফড়িং এর তিনটা স্তর থাকে, ভ্রূণীয় স্তর তিনটা থাকে। বাইরের স্তরটার নাম হচ্ছে একটোডার্ম, বাইরের স্তরটার নাম একটোডার্ম, মাঝখানের স্তরটার নাম হচ্ছে মেসোডার্ম, এবং ভিতরের স্তরটার নাম হচ্ছে এন্ডোডার্ম। একটো অর্থ বাইরে, ডার্ম অর্থ ত্বক, তাহলে বাইরের ত্বক, এই কারণে এটাকে বলছি একটোডার্ম। মেসো অর্থ মাঝখানে বা মধ্যে, ডার্ম অর্থ ত্বক, এটা মাঝখানে, এই কারণে এটাকে বলতেছি মেসোডার্ম। এরপরে এন্ডো অর্থ ভেতরে, ডার্ম অর্থ ত্বক, এই কারণে এটাকে বলছি এন্ডোডার্ম। যদি এটা থেকে একটা মানুষ হয় বা এটা থেকে একটা প্রাণী হয়, ধরে নিচ্ছি এটা থেকে একজন মানুষ হবে, এটা থেকে একজন মানুষ হবেন, এটা একজন মানুষ। আচ্ছা, আপনারা কল্পনা করে নেন চিত্র মানুষ, ঠিক আছে। এই মানুষের এই জায়গায় নিশ্চয়ই পৌষ্টিক নালী আছে বা পরিপাক নালী আছে, ক্ষুদ্রান্তের পার্ট, এসব ক্ষুদ্রান্তের পার্ট, মানুষের পৌষ্টিক নালী আছে। এটা থেকে যদি একটা মানুষের সৃষ্টি হয় বা এই ভ্রূণীয় স্তর, ভ্রূণ স্তর থেকে তো ভ্রূণের সৃষ্টি হবে, তাই না? এটা হচ্ছে ভ্রূণ স্তর। এই ভ্রূণ স্তরের একটোডার্ম লেয়ার থেকে আমাদের ত্বক আসে, এন্ডোডার্ম লেয়ারটা ভিতরে আছে। তাহলে ভিতরে কি আছে? সবার ভিতরে, এদিক থেকে যদি আমি যাই একবারে ভিতরে, এদিক থেকে যদি আমি যাই একবারে ভিতরে, কে আছে? পৌষ্টিক নালী। তাহলে এই এন্ডোডার্ম লেয়ার থেকে কে আসে? এন্ডোডার্ম লেয়ার থেকে আসে আমাদের পৌষ্টিক নালী, যেটাকে আমরা পড়ছি এখন ঘাসফড়িং এর। তাহলে এন্ডোডার্ম লেয়ার থেকে আসে পৌষ্টিক নালী। দেহের স্কিন আসে একটোডার্ম লেয়ার থেকে, আর পরিপাক নালী আসে এন্ডোডার্ম লেয়ার থেকে। এই একটোডার্ম এন্ডোডার্মের মধ্যে হাড় আছে, মাংস আছে, এরা সবাই আসে কোথায় থেকে? মেসোডার্ম লেয়ার থেকে, এটা আমরা জানি। কিন্তু আমাদের এটা জানতে হবে, ঘাসফড়িং এর এই একটোডার্ম লেয়ারটা থেকে আসার কথা ছিল এই ত্বকটা, কিন্তু একটোডার্ম লেয়ারটা একটু ভাঁজ হয়ে যায়। আচ্ছা, ভাঁজ যেহেতু হয়েছি, এই পর্যন্ত চলে যায়। তাহলে এই স্টোমাডিয়ামটা বা অগ্র পরিপাক নালীটা কোথায় থেকে তৈরি ভাইয়া? একটোডার্ম থেকে। ভ্রূণীয় কোন স্তর থেকে তৈরি? একটোডার্ম থেকে। ঘাসফড়িং এর পৌষ্টিক নালীর নিচের একটোডার্মের পার্টটা একটু ভাঁজ হয়ে আবার ভিতরের দিকে চলে যায়। আচ্ছা, একটু যেহেতু ভিতরের দিকে আসছি, এই পর্যন্তই চলে যায়। যেমন আমরা এরকম এরকম কাজ করি, আমরা আমাদের মধ্যে এরকম কাজ প্রায়শই দেখা যায়। 5 মিনিট ফেসবুক চালাবো না, 5 মিনিটের পরিবর্তে আমি 1 ঘন্টা হয়ে গেছে, বুঝতেই পারিনি। তাহলে এই যে ও একটু ঢুকছে, একটু তো ঢুকছি, পুরাটাই ঢুকি, এই পর্যন্ত একটোডার্ম লেয়ার আছে। তাহলে একটোডার্ম লেয়ার এই পর্যন্ত এক্সপান্ড করছে। তাহলে এই প্রোক্টোডিয়ামটা এও আসছে কই থেকে? একটোডার্ম লেয়ার থেকে। মূলত এই মেসেন্টেরন আসছে ভাইয়া এন্ডোডার্ম লেয়ার থেকে, এন্ডোডার্ম লেয়ার থেকে। এবারে আমাদের জানতে হবে ঘাসফড়িং এর অগ্রপরিপাক নালীর ভিতরের যে লেয়ারটা আছে, অগ্রপরিপাক নালীর এই যে ভিতরের দিকে যে লেয়ারটা আছে, এটা আসলে কি দিয়ে তৈরি? এটা কিউটিকলের লেয়ার নাকি কাইটিনের লেয়ার? আপনারা ইতিমধ্যেই জানেন কাইটিন হচ্ছে কার্বোহাইড্রেটের একটা পলিমার। কাইটিন অনেক শক্ত, তুলনামূলক শক্ত। কার থেকে? কিউটিকলের থেকে। কিউটিকল একটা মোম জাতীয় পদার্থ। কিউটিকল আমাদের সবার আছে, আমরা চাইলে দেখতে পারবো। এই যে আমাদের আঙ্গুলের সামনের দিকে একটা সাদা অংশ বেড়ে থাকে, এটাকে কিউটিকল বলে। আচ্ছা, আপনারা কল্পনা করেন তো ভাই, একটা খাবার যদি ঘাসফড়িং খায়, ওর ভিতরে ঢুকায়, মুখের ভিতরে ঢুকায়, তাহলে বলেন তো ঘাসফড়িং এর এই জায়গাটাতে খাবারটা সব থেকে বেশি শক্ত থাকবে, নাকি মেসেন্টেরনে সব থেকে শক্ত থাকবে, নাকি প্রোক্টোডিয়ামে সব থেকে শক্ত থাকবে? অবশ্যই স্টোমাডিয়ামে সব থেকে খাবারটা শক্ত থাকবে, কারণ এই খাবারটা এখনো পরিপাক হয়নি বা এই খাবারটা এখনো ভাঙেনি। এই পাশে গেলে তো খাবারটা ভেঙে যাবে। এই জায়গায় খাবারটা যেহেতু শক্ত থাকতেছে, এই কারণে এই স্টোমাডিয়ামের যে ভিতরের অন্তস্থ আবরণটা আছে, এই অন্তস্থ আবরণটা কাইটিন দিয়ে তৈরি। এরপরে খাবারটা সব থেকে নরম থাকে কোথায়? এটা একটু কল্পনা করেন তো। এই জায়গায় এসে খাবারটা তো পরিপাক হয়ে হালকা কিছু শোষণ হয়, অল্প কিছু শোষণ হয়, মূলত শোষণ হয় ইলিয়ামের মধ্যে, কিন্তু এখানে অল্প একটু শোষণ হয়। এরপরে খাবারটা সব থেকে বেশি নরম থাকে এই যে প্রোক্টোডিয়াম অঞ্চলটাতে, তাহলে প্রোক্টোডিয়াম অঞ্চলটাতে আমরা কি কাইটিনের লেয়ার দিব, বা কাইটিনের লেয়ার কি আমাদের প্রয়োজন আছে? অবশ্যই না। এই প্রোক্টোডিয়াম অঞ্চলটাতে আমরা যদি কিউটিকলের লেয়ার দেই তাহলেই এনাফ। তাহলে এখানে কি আছে? কিউটিকলের লেয়ার আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা স্টোমাডিয়ামে কাইটিনের লেয়ার দিছি, প্রোক্টোডিয়ামে কিউটিকলের লেয়ার দিছি, বাদ আছে আমাদের মেসেন্টেরন। তাহলে এই মেসেন্টেরনে আমরা কি দিব আসলে? কাইটিন দিব নাকি কিউটিকল দিব? এটা আপনারা জেনে রাখেন। কাইটিন কিন্তু ভাইয়া এখানে খাবার এখানে আছে, খাবার এখান থেকে এখানে আসতে দিবে না, কারণ কাইটিন অনেক শক্ত লেয়ার। মেসেন্টেরনের কাজ হচ্ছে, মেসেন্টেরন বা এন্টেরন বা পরিপাক, মূলত পরিপাকটা হয় এই মেসেন্টেরনে বা এটা আমাদের পাকস্থলীর সাথে তুলনা করা যায়। এই মেসেন্টেরনের মধ্যে যে পরিপাক হয়, ও একটা খাবারের কোনা খাইছে, এটা ভেঙে
টুকরা টুকরা হয়েছে বিভিন্ন এনজাইমের দ্বারা। এই যে টুকরা টুকরা হয়েছে এটা এখন ঘাসফড়িংয়ের দেহের কোষে আসবে। এই যে টুকরা টুকরা অংশগুলো ঘাসফড়িংয়ের দেহের কোষে আসবে, ঘাসফড়িংয়ের দেহের কোষে আসবে। এরা এখন কোষে যাবে। কোষে যাওয়ার জন্য এর এর অন্তস্থ আবরণে একটা ঝিল্লি দেই আমরা, এমন একটা ঝিল্লি দেই যেটা বৈষম্য ভেদ্য। বৈষম্য ভেদ্য মানে এইটা বোঝায় ভাইয়া যে খাবারের বড় কণাটাকে ঢুকতে দিবে না, খাবারের বড় কণাটাকে যাইতে দিচ্ছে না, কিন্তু খাবারের ছোট কণাটাকে যাইতে দিচ্ছে। তাহলে বলেন তো বড় কণাটার সাথে বৈষম্য করলো কিনা? অবশ্যই। এই যে বড় কণাটার সাথে বৈষম্য করলো, ছোট কণাটাকে যাইতে দিচ্ছে, এই কারণে এই মেমব্রেনটাকে আমরা বলতেছি বৈষম্যভেদ্য পর্দা। এই বৈষম্যভেদ্য পর্দাটার নাম হচ্ছে পেরিট্রফিক মেমব্রেন। কি মেমব্রেন? পেরিট্রফিক মেমব্রেন। এটা আমরা অর্থ বোঝার চেষ্টা করব। পেরি অর্থ চারপাশ, পেরি অর্থ চারপাশ, ট্রফিক অর্থ পুষ্টি, মেমব্রেন অর্থ ঝিল্লি বা পর্দা। ঝিল্লি বা পর্দা। তাহলে ঘাসফড়িংয়ের একটা পর্দা আছে, কোথায় আছে? মেসেন্টেরন বা মধ্য পরিপাক নালীতে আছে। এই মধ্য পরিপাক নালীতে অন্তস্থ আবরণে যে পর্দাটা আছে এটা বৈষম্যভেদ্য পর্দা। এইটা চারপাশ জুড়ে আছে, এটা এই মেসেন্টেরনের চারপাশ জুড়ে আছে, এই জন্য আমরা পেরি ইউজ করছি চারপাশ জুড়ে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে পুষ্টি পদার্থ ভিতর থেকে নিয়ে এই যে কোষে দেওয়া, ঘাসফড়িংয়ের কোষে দেওয়া। তাহলে কাকে নিয়ে আসা? ট্রফিককে। এটা একটা মেমব্রেন বা ঝিল্লি, এই কারণে এটার নাম হচ্ছে পেরিট্রফিক মেমব্রেন। তাহলে আমরা যদি এখন একবার আবার রিভিশন দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো আমরা ঘাসফড়িংয়ের মুখছিদ্র থেকে বা প্রি ওরাল ক্যাভিটি থেকে গিজার্ড পর্যন্ত যে নালীটা আছে এটাকে বলছি স্টোমাডিয়াম বা মুখের দিকের নালী, মাঝখানেরটাকে বলতেছি মেসেন্টেরন, শেষেরটাকে বলতেছি প্রোক্টোডিয়াম। এই স্টোমাডিয়ামের অন্তস্থ আবরণ হচ্ছে কাইটিনের, মেসেন্টেরনের অন্তস্থ আবরণ হচ্ছে পেরিট্রফিক মেমব্রেনের, এবং প্রোক্টোডিয়ামের অন্তস্থ আবরণ হচ্ছে কিউটিকলের। এবারে আমরা জানবো এগুলোর কাজ সম্পর্কে। কি জানবো? এগুলার কাজ সম্পর্কে। সর্বপ্রথম আমরা এটা একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা প্রাক মৌখিক গহ্বর এই বাংলাগুলো মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। বা সিবেরিয়াম, ফ্যারিংস বা গলোবিল, গ্রাসনালী, অন্ননালী, ইসোফেগাস মানে, এরপরে আছে ট্রোপ, এরপরে আছে গিজার্ড। আগে আমরা এগুলার কাজগুলো জানার চেষ্টা করি। প্রি ওরাল ক্যাভিটি, প্রি ওরাল ক্যাভিটির সেরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই, বা প্রি ওরাল ক্যাভিটি বা সিবেরিয়ামের সেরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই। এখানে মূলত খাবারটা গৃহীত হয় এবং খাবার কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য জমা থাকতে পারে বা খাবারটা দেহে প্রবেশ করে। এই প্রি ওরাল ক্যাভিটি দিয়ে খাবার তাহলে কি করে ভাইয়া? খাবারের কাজ হচ্ছে এই দিক দিয়ে খাবার প্রবেশ করবে। খাবার তো প্রি ওরাল ক্যাভিটি দিয়েই প্রবেশ করবে। প্রি ওরাল ক্যাভিটির আরেকটা কাজ হচ্ছে খাবারটা গলবিলে প্রবেশ করানো। গলবিল মানে ফ্যারিংস। তাহলে প্রি ওরাল ক্যাভিটির আরেকটা কাজ খাবারটাকে প্রি ওরাল ক্যাভিটি থেকে এই যে গলবিলের মধ্যে নিয়ে আসা। কোথায় নিয়ে আসা ভাইয়া? এই যে গলবিলের মধ্যে নিয়ে আসা। তাহলে গলবিলের কাজ কি? গলবিলের কাজটাও ততটা গুরুত্বপূর্ণ নয়। গলবিলের কাজ হচ্ছে খাবারটাকে অন্য নালীতে নিয়ে আসা। তাহলে গলবিলের কাজ কি? খাবারকে এর পরের যে নালী আছে অন্য নালীতে প্রেরণ করা। এরপরে আমাদের ইসোফেগাস বা গ্রাসনালী। ইসোফেগাস বা গ্রাসনালীর কাজ কি? ইসোফেগাস বা গ্রাসনালীর কাজ হচ্ছে এটা খাবারটাকে ক্রোপে পৌঁছায় দিবে। ইসোফেগাস বা গলবিল এটা খাবারটাকে কোথায় পৌঁছায় দিবে? ক্রোপে পৌঁছায় দিবে। তাহলে ইসোফেগাস খাবারটাকে কি করে? এর কাজ হচ্ছে ক্রোপ এ পাঠানো, খাবারকে ক্রোপে পাঠানো। এইবার আমরা দেখব ক্রোপ এবং গিজার্ডের কাজ, যেটা আমাদের নাই কিন্তু ঘাসফড়িংয়ের আছে। আচ্ছা, ক্রোপের কাজ হচ্ছে মূলত খাবারটা ভাইয়া এই ক্রোপের মধ্যেই একটা খাবারের বড় কণা আসছে, এই খাবারটার উপর এনজাইম কাজ করে। এই যে পৌষ্টিক গ্রন্থি পড়ছি ঘাসফড়িংয়ের, এখানে কিছু লালা গ্রন্থি আছে, এপাশে একটা একজোড়া লালা গ্রন্থি আছে। এই লালা গ্রন্থিগুলো থেকে লালাক্ষরণ হয়, এই লালাটা এখানে এসে কাজ করে, এই ক্রোপে এসে কাজ করে। লালা বা এনজাইম, লালার মধ্যে তো বিভিন্ন ধরনের পরিপাককারী এনজাইম থাকে। তাহলে এই পরিপাককারী এনজাইমগুলো সর্বপ্রথম কাজ করা শুরু করলো বা পরিপাক করা শুরু করলো ক্রোপের মধ্যে। তাহলে ক্রোপের মধ্যে সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে কি ঘটে? সূত্রপাত ঘটে। কি ঘটে? সূত্রপাত ঘটে। কিসের সূত্রপাত ঘটে ভাইয়া? পরিপাকের সূত্রপাত ঘটে। কিসের সূত্রপাত ঘটে? পরিপাকের সূত্রপাত ঘটে। তাহলে ক্রোপের মধ্যে কি ঘটতেছে? পরিপাকের সূত্রপাত ঘটতেছে। এবং এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ক্রোপের মধ্যে খাবার কিছুক্ষণের জন্য জমা থাকে, অল্প সময়ের জন্য জমা থাকে বা অস্থায়ী সময়ের জন্য জমা থাকে। এরপরে আমরা প্রোভেন্ট্রিকুলাসের এইগুলা একটু মিশাই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, মেসেন্টেরনটা পরে দেখবো, ইলিয়ামটা দেখবো, ঠিক আছে। এবারে আমরা দেখবো প্রোভেন্ট্রিকুলাস বা গিজার্ডের কাজ। ক্রোপের কাজটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তবে গিজার্ডের কাজটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গিজার্ড আমরা কোনটাকে বলছি? গিজার্ড আমরা বলছি, সরি এটা কিন্তু ক্রোপ, হ্যাঁ, এটার উপরে এখানে খাবারের এনজাইমগুলোর সূত্রপাত ঘটে, পরিপাকের সূত্রপাত ঘটে। এরপরে যেটাকে দেখছি এটা হচ্ছে গিজার্ড। এই গিজার্ডটা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে এবং গিজার্ড সম্পর্কে অবশ্যই
খুব ভালোভাবে আমাদের জানতে হবে, কারণ পরিপাকের এই পুরো বিষয়টা গিজার্টেই সংগঠিত হয় বা প্রোভেন্টিকুলাসে সংগঠিত হয়। এই গিজার্ট মূলত ত্রিকোণাকার, যদিও আমরা এটা গোলাকার করে আঁকছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, এটা মূলত ত্রিকোণাকার পুরো প্রাচীর বিশিষ্ট। গিজার্ট কি প্রাচীর বিশিষ্ট? পুরো প্রাচীর বিশিষ্ট, কারণ অধিকাংশ পরিপাকী এই গিজার্ডের মধ্যে হয়, এই কারণে গিজার্টটা কি প্রাচীর বিশিষ্ট? পুরো প্রাচীর বিশিষ্ট। এই গিজার্ডের মধ্যে গিজার্টকে যদি আমরা মাঝখান থেকে কাটি, এই যে লম্বচ্ছেদ করি, এদিক দিয়ে যদি কাটার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পাবো? এটা আমরা এখন আর্ট করব। এই যে গিজার্টকে আমরা বড় করে দেখলে এর মধ্যে কি দেখতে পাবো? গিজার্টকে আমরা কাটলে এরকম গোলাকার একটা অংশ দেখতে পাবো, গিজার্টের ভিতরের দিকে এরকম আরেকটা অংশ দেখতে পাবো, এখানে এরকম ত্রিকোণাকার ত্রিকোণাকার 6টি দাঁত পাবো। কয়টি দাঁত? এগুলোকে আমরা দাঁত বলছি। যদিও আমাদের দাঁত কিন্তু মুখে থাকে বা মুখগহ্বরে থাকে, দেখেন ঘাসফড়িংয়ের দাঁত গিজার্ডে বা পৌষ্টিক নালীর বা পরিপাক নালীর আগে বা পাকস্থলীর আগে বা ভেন্টিকুলাসের আগে। এই যে আমরা এরকম দাঁত পাবো, এরকম দাঁত পাবো, এরকম দাঁত আমরা কয়টা পাবো? এরকম দাঁত পাবো আমরা 6টি। কয়টি? 1 2 3 4 5 6, এরকম 6টি দাঁত পাবো। এই 6, তাহলে আমরা লিখি 6টি দাঁত। আচ্ছা, 6টি দাঁত। দাঁত শক্ত নাকি নরম? অবশ্যই শক্ত। তাহলে দাঁত কাইটিনময় নাকি কিউটিকলময়? অবশ্যই কাইটিনময়। তাহলে কাইটিনময় 6টি দাঁত পাবো। এই 6টি দাঁতের মাঝে মাঝে বা মাঝখানে যে ফাঁকা জায়গা, এগুলোকে বলছি আমরা, এই সবুজ কালারগুলা এগুলোকে বলছি আমরা পেট। এগুলোকে কি বলছি? পেট। তাহলে যদি দাঁত 6টি থাকে, তাহলে পেট কয়টি থাকবে? পেটও 6টি থাকবে। আচ্ছা, 6টি দাঁত পাইলাম এবং 6টি পেট পাইলাম। এইবার আমরা যেটা পাবো, এই পেটগুলোর গায়ে এরকম ছোট 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 ছোট, এই যে লাল কালার, ছোট 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 অসংখ্য চুল থাকে। কি থাকে? অসংখ্য চুল থাকে। আচ্ছা, এখানে অসংখ্য চুল আছে, এর নিচের দিকে এখানে পেটটা আছে। ঠিক আছে, এখানে পেট আছে, এর উপরের দিকে অসংখ্য চুল আছে। তাহলে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে গিজার্ডকে আমরা কাটছি বা গিজার্ডের প্রস্থচ্ছেদ দেখেছি, প্রস্থচ্ছেদ। আচ্ছা, এই যে অসংখ্য চুল থাকে, এটা তাহলে আমরা লিখলাম গিজার্ডের মধ্যে অসংখ্য চুল থাকে। ইতিমধ্যেই আমরা জানলাম যে গিজার্ডের মধ্যে কি কি থাকে। এখন আমরা জানার চেষ্টা করব গিজার্ডটার কাজ কি। গিজার্ডটা আসলে চারপাশ থেকে চাপ দেয়। চারপাশ থেকে যখন চাপ দেয়, এই দাঁতগুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যায়। এই গিজার্ডের মধ্যে খাবারও এই দাঁতগুলার ফাঁকে ফাঁকে ঢুকে যায়, তখন খাবারটা বেশি পরিপাক হয়, খাবারটা চূর্ণ হয়ে যায়। তাহলে গিজার্ডের কাজ হচ্ছে খাবারকে মূলত, গিজার্ড বা প্রোভেন্টিকুলাসের কাজ হচ্ছে খাবারকে মূলত চূর্ণ করা। খাবারকে কি করা? চূর্ণ করা। খাবার একেবারেই চূর্ণ বিচূর্ণ হয় এই গিজার্ডে এসে। প্রোপেও যদি একটু চূর্ণ বিচূর্ণ হয়, অল্প একটু চূর্ণ বিচূর্ণ হয় এবং সেখানে কিছু বিক্রিয়া হয়, এই কারণে পরিপাকের সূত্রপাত হয়। কিন্তু গিজার্ডের মধ্যে খাবার একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়। কেন? কারণ এই দাঁতগুলা দিয়ে চাপ দিচ্ছে। তাহলে দাঁত কয়টি আছে? দাঁত 6টি আছে। অনুলম্ব খাঁজ 6টি আছে, অনুলম্ব ভাঁজ 6টি আছে। এই ভাঁজগুলোকে অনুলম্ব ভাঁজ বলার কারণ হচ্ছে, আমি যদি এটাকে এই দিক দিয়ে দেখি, গিজার্ডটাকে যদি উপর থেকে দেখি, তাহলে এইগুলাকে লম্ব বরাবর দেখা যাবে, অনুলম্ব বরাবর দেখা যাবে। আচ্ছা, এরপরে গিজার্ডের এই, তাহলে আমরা জানলাম গিজার্ড যদি দৃঢ়ভাবে সংকোচন প্রসারণ করে, তাহলে এই গিজার্ডের মধ্যে খাবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই গিজার্ডের একেবারেই শেষের দিকে আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি। এই যে শেষের দিকে এখানে একটা কপাটিকা থাকে। কি থাকে? একটা কপাটিকা থাকে। কপাটিকা, কপাট অর্থ তো দরজা, শেষে কা যুক্ত হয়েছে। বায়োলজিতে বা বাংলায় কা যদি কোনো শব্দের শেষে ব্যবহার করা হয়, তাহলে এই কা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে একটা ক্ষুদ্র দরজা আছে। এই দরজাটার কাজ কি? খাবার পরিপাকের পর খাবার যদি একবার মেসেন্টেরনে চলে আসে, এই খাবারটাকে বিপরীত প্রবাহে বাধা দান করে এই কপাটিকা। কপাটিকার কাজ হচ্ছে খাবারকে বিপরীত প্রবাহে বাধা দান করা। এরপরে আমরা দেখেছি মেসেন্টেরন। মেসেন্টেরন তাহলে মধ্য পরিপাক নালী। মেসেন্টেরন এন্ডোডার্ম লেয়ার থেকে আসছে। মেসেন্টেরনের যে আবরণটা আছে, এটা পেরিটোফিক মেমব্রেন দ্বারা তৈরি, বা এটার নাম হচ্ছে, অন্তস্থ আবরণটার নাম হচ্ছে পেরিটোফিক মেমব্রেন। পেরি মানে চারপাশ, টফিক মানে পুষ্টি, চারপাশ থেকে পুষ্টি নিচ্ছে, এই কারণে এই মেমব্রেনটা, অন্তস্থ মেমব্রেনটাকে বলছি, মেসেন্টেরনের অন্তস্থ মেমব্রেনটাকে বলছি পেরিটোফিক মেমব্রেন। আচ্ছা, এটা আমরা বুঝছি। এখন আমরা দেখবো ঘাসফড়িং এর ইলিয়ামের কাজ। প্রোভেন্টিকুলাস পড়ছি, প্রোভেন্টিকুলাসের কাজ পড়ছি, কিন্তু এই প্রোভেন্টিকুলাস বা গিজার্ডের মধ্যে অসংখ্য চুল যে আছে, এই চুলগুলার কাজ কি? এই চুলগুলার কাজ হচ্ছে, যদি খাবার প্রবেশ করে, তাহলে ছোট ছোট খাদ্যকণাকে পাস হয়ে, গিজার্ড পাস হয়ে এই মেসেন্টেরনে আসতে দিবে, কিন্তু বড় খাদ্যকণাগুলোকে এই চুলগুলা ছেঁকে নিবে। চুলগুলা কি করবে? ছেঁকে নিবে। মূলত খাবারের শোষণ করা। খাবারের কি করা? শোষণ করা। খাবার এই যে পরিপাক হওয়া মানে হচ্ছে বড় একটা খাদ্যকণা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যায়। এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলা ইলিয়ামে এসে থাকে। কোথায় থাকে? ইলিয়ামে থাকে। সব থেকে বেশি খাবারের শোষণ হয় এই ইলিয়ামের মধ্যে। সব থেকে বেশি পুষ্টির শোষণ হয় কোথায়? ইলিয়ামের মধ্যে। তাহলে ইলিয়াম কি করতেছে? পুষ্টি শোষণ করছে।
ইলিয়ামের কাজ হচ্ছে পুষ্টি শোষণ করা। এখান থেকে তো পুষ্টি নেওয়া শেষ হয়ে গেছে, তাহলে এখন কি বাকি আছে খাবারের? এখন অবশ্যই খাবারের বাকি আছে অপাচ্য অংশগুলা। এই যে খাবারের অপাচ্য অংশগুলো আছে এরা কই যাবে? কোলনে। খাবারের অপাচ্য অংশ, অপাচ্য বা ময়লা অংশ, এই অপাচ্য অংশ থেকে পানি বের করে নেয়। অপাচ্য অংশ থেকে পানি বের করা হচ্ছে কোলনের কাজ। তাহলে কোলনের কাজ কি? অপাচ্য অংশ থেকে পানি বের করা। লিখলাম অপাচ্য অংশগুলো থেকে কি বের করা? পানি বের করা। এরপরে আছে রেকটাম। এরপরে আছে কি? রেকটাম। রেকটাম অর্থ কিন্তু মলাশয়। রেকটাম অর্থ কি? মলাশয়। আমরা জানি জল যেখানে থাকে সেটাকে বলি জলাশয়, তাহলে মল যেখানে থাকবে সেটাকে বলবো মলাশয়। তাহলে মলাশয়ের কাজ কি? মলাশয়ের কাজ হচ্ছে মল জমা করা। মল থাকে এখানে মলাশয়, তাহলে এর কাজ হচ্ছে মল জমা করা। এর কাজ কি? মল জমা করা। আর আমরা সবাই জানি এনাস বা পায়ুছিদ্রের কাজ হচ্ছে মল অপসারণ করা। পায়ুছিদ্রের কাজ কি? মল অপসারণ করা। এনাস বা পায়ুছিদ্রের কাজ কি? মল অপসারণ করা। এনাস বা পায়ুছিদ্রই হচ্ছে শেষ, একেবারেই এই পৌষ্টিক নালীর শেষ ছিদ্রপথ। শুরুর ছিদ্রপথ প্রিওরাল ক্যাভিটি। তাহলে পুরাটা যদি আমরা একবার ব্যাখ্যা করার চেষ্টা করি বা পুরাটা যদি আমরা একবার রিভিশন দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন হয়? এবারে আমরা ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্রের যতটুকু পড়েছি এই সবটুকু অংশ আমরা রিভিশন দিব। ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড, গ্ল্যান্ড মানে গ্রন্থি। আরেকটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল। এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র এলিমেন্টারি ক্যানেল নিয়ে আলোচনা করছি। এলিমেন্টারি ক্যানেল বা পৌষ্টিক নালীর, এলিমেন্টারি ক্যানেল বা পৌষ্টিক নালীর, এখানে বানানটা ভুল হয়েছে, ক হবে। এলিমেন্টারি ক্যানেল বা পৌষ্টিক নালীর অংশগুলো আমরা দেখছি। এলিমেন্টারি ক্যানেলের প্রথমে কি আছে? প্রি ওরাল ক্যাভিটি আছে, এরপরে গলবিল আছে। প্রি ওরাল ক্যাভিটিটা কিন্তু আমাদেরও আছে। এরপরে গলবিল আছে, গলবিলও কিন্তু আমাদের আছে, গলবিল বা ফেরিংস। এরপরে আছে অন্য নালী বা ইসোফেগাস, এটাও আমাদের আছে। এরপরে ঘাসফড়িং এর এক্সট্রা যে দুইটা জিনিস আছে সেটার মধ্যে একটা হচ্ছে ক্রোপ, আরেকটা হচ্ছে গিজার্ড। ক্রোপের কোনো বাংলা নাই, একটা হচ্ছে ক্রোপ আরেকটা হচ্ছে গিজার্ড। এটা তাহলে ঘাসফড়িং এর অগ্র পৌষ্টিক নালী। অগ্র পৌষ্টিক নালী বা মুখের দিকের পৌষ্টিক নালী। মুখের দিকের মানে স্টোমা মানে মুখ, নালী মানে ডিয়াম, এই জন্য এই অংশটুকুকে আমরা বলছি স্টোমাডিয়াম। কি বলছি? স্টোমাডিয়াম। এই অংশটুকুতেই খাবার সব থেকে শক্ত থাকে। তাহলে এই অংশটুর বা স্টোমাডিয়ামের যদি ভিতরে কোনো আবরণ দিতে চাই, এই আবরণটাকে অবশ্যই কঠিন আবরণ দিতে হবে, কঠিন কাইটিনের আবরণ দিতে হবে। তাহলে স্টোমাডিয়ামের অন্তস্থ আবরণটা কি? কাইটিনের। এটা আমরা বুঝছি। এর পরের যে পার্টটুকু আমরা দেখতে পাচ্ছি এটাকে বলছি আমরা মেসেন্টেরন। মেসো অর্থ মাঝখানে, এন্টেরন অর্থ পরিপাক। মূলত খাবারটা ভাঙে বা পরিপাক হয় বেশিরভাগ এখানেই, এই মেসেন্টেরনে বা মাঝখানে। এই কারণে এটার নাম বলছি মেসেন্টেরন। মেসো মানে মাঝখানে, এন্টেরন মানে পরিপাক। এটাকে বলছি মধ্য পরিপাক নালী। মেসো মানে মধ্য। এই মধ্য পরিপাক নালীটা এন্ডোডার্ম থেকে আসছে। কোথায় থেকে আসছে? এটা আমরা ওই যে ভ্রূণ স্তরের এটা থেকে দেখলাম যে এন্ডোডার্ম থেকে আসছে। জার্ম লেয়ারটার মূলত এন্ডোডার্ম থেকেই পরিপাক নালী আসে, কিন্তু ঘাসফড়িং এর এই স্টোমাডিয়াম আসছে একটোডার্ম থেকে এবং প্রোক্টোডিয়াম আসছে একটোডার্ম থেকে। এবারে যদি আমরা দেখি প্রোক্টোডিয়াম, ডিয়াম মানে তো নালী, এটাও একটা নালী। প্রোক্টো অর্থ কি? পশ্চাৎ, এই কারণে এটাকে বলছি পশ্চাৎ পরিপাক নালী। এই পশ্চাৎ পরিপাক নালীর অন্তস্থ আবরণ হচ্ছে কিউটিকলের, কারণ খাবারটা এখানে আসার সময় অপাচ্য অংশ বা যেটা আমরা বের করে দিব মল হিসেবে, এই মলটা এখানে নরম থাকে। এখানে তো ভাই আমার অন্তস্থ আবরণ বা ভিতরের আবরণ আমার কাইটিনের বা কঠিন দেওয়ার দরকার নাই বা প্রয়োজন নাই। আচ্ছা, এটা আমরা বুঝেছি। এখন আমরা দেখব মেসেন্টেরন। মেসেন্টেরন থেকে নিয়ে এই শেষের দিকে এদের কাজ। শেষের দিকের এটা তো মেসেন্টেরন, শেষের দিকের যে নালীটা একে আমরা বলছি প্রোক্টোডিয়াম। প্রোক্টো মানে পশ্চাৎ, ডিয়াম মানে নালী, পশ্চাৎ পরিপাক নালী। এই পশ্চাৎ পরিপাক নালীর যে পার্টগুলো আছে এদের মধ্যে আছে ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। ইলিয়াম যে আছে বানানটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, ILEUM। ই পেঁচানো, এটা পৌষ্টিক নালীতে থাকে। যদি থাকে ILLIUM তখন কিন্তু এটা হাড়ের নাম, ইলিয়াম ইস্টিয়াম পিউবিস। এই বানানটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে ইলিয়াম, কোলন, রেকটাম এবং অ্যানাস। ইলিয়ামের কাজ কি? ইলিয়ামের কাজ পুষ্টি শোষণ করা। কোলনের কাজ কি? কোলনের কাজ হচ্ছে এই যে পুষ্টি যে শোষণ করে নিল, ইলিয়ামের মধ্যে যে পুষ্টিগুলো আসছিল এই মেসেন্টেরন থেকে, এই পুষ্টিগুলো শোষণ করে নিল ঘাসফড়িং এর বডি। এখন যে অপাচ্য অংশ থাকে এই অপাচ্য অংশ থেকে পানি বের করে নেওয়া কোলনের কাজ। এরপরে আছে আমাদের রেকটাম। রেকটাম অর্থ মলাশয়। মলাশয়ে কি থাকবে? জলাশয়ে যদি জল থাকে, মলাশয়ে মল থাকে, তাহলে মল জমা করা। মলাশয়ের কাজ কি? মল জমা করা। এরপরে কি আছে? অ্যানাস বা পাইছিদ্র। প্রি ওরাল ক্যাভিটির কাজ কি? প্রি ওরাল ক্যাভিটি থেকে খাবারটা প্রবেশ করবে, জাস্ট খাবারটা প্রবেশ করবে, প্রি ওরাল ক্যাভিটি দিয়ে খাবারটা প্রবেশ করবে এবং খাবারটাকে প্রি ওরাল ক্যাভিটি থেকে ফ্যারিংসের মধ্যে নিয়ে যাওয়া। এই প্রি ওরাল ক্যাভিটি বা সিবেরিয়ামের কাজ। প্রি ওরাল ক্যাভিটির আরেকটা নাম হচ্ছে সিবেরিয়াম। এরপরে আছে ফ্যারিংস, এরপরে আছে ইসোফেগাস। ফ্যারিংসের কাজ কি? ফ্যারিংসের কাজ হচ্ছে খাবারটাকে ফ্যারিংস থেকে ইসোফেগাস বা অন্য নালীতে নিয়ে আসা। অন্য নালীর কাজ হচ্ছে খাবারটাকে অন্য নালী থেকে ক্রোপে নিয়ে আসা। ক্রোপের কাজ হচ্ছে ক্রোপের মধ্যে কিছু বিক্রিয়া হয় এবং খাবারটা চূর্ণ হওয়া শুরু করে। যদি খাবার এখানে চূর্ণ হওয়া শুরু করে তাহলে ক্রোপের মধ্যেই সর্বপ্রথম পরিপাক শুরু হয়। তাহলে পরিপাকের সূত্রপাত ঘটে কোথায়? ক্রোপে। এরপরে কে আছে? এরপরে আছে গিজার্ড। এরপরে আছে কে? গিজার্ড। গিজার্ডের আরেকটা নাম হচ্ছে ভাইয়া প্রোভেন্ট্রিকুলাস। প্রো অর্থ আগে, ভেন্ট্রি অর্থ পাকস্থলী, কুলাস বা কল অর্থ ক্ষুদ্র। এই যে পাকস্থলী বা এটাকেই মূলত আমরা পাকস্থলী বলতেছি মেসেন্টেরনটাকে, এই মেসেন্টেরনের আগে প্রো, ভেন্ট্রি মানে পাকস্থলী, পাকস্থলীর আগে বা মেসেন্টেরনের আগে
কুলাস, প্রোভেন্ট্রিকুলাস, এটাকে বলতেছি আমরা প্রোভেন্ট্রিকুলাস। কোল মানে ক্ষুদ্র, এই যে এইটার থেকে এটা কিন্তু ক্ষুদ্র। কোল, আস মানে কি একটা চেম্বার, বায়োলজিতে আস বা আমত্ব সিঙ্গুলার বোঝায়, এটাকে আমরা বলছি গিজার্ড। গিজার্ডের নিচের দিকে একটা কি থাকে, কপাটিকা থাকে। এই কপাটিকাটা খাবারটা যদি এখানে চলে আসে, খাবারের কণাগুলো যদি পাকস্থলিতে বা মেসেন্টেরনে চলে আসে, এই খাবারের কণাগুলোকে বিপরীত প্রবাহে বাধা দান করে। গিজার্ডকে যদি আমরা কেটে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, গিজার্ড অনেক পুরু। এই যে গিজার্ডের এগুলো কিন্তু মাংস, হ্যাঁ এগুলো কিন্তু মাংস। দেখেন এই লেয়ারটা কত পুরু, অনেক পুরু, লেয়ারটা অনেক পুরু। গিজার্ড অনেক পুরু, কারণ কি, গিজার্ডকে চাপ দিতে হয়, কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে হয়, ক্রমাগত সংকোচন প্রসারণ করতে হয়। এই গিজার্ডকে যদি আমরা প্রস্থ বরাবর কাটি তাহলে গিজার্ডের মধ্যে দেখতে পাবো 6টা কাইটিনময় দাঁত আছে। 6টা দাঁতের মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে বলা হয় পেট। তাহলে 6টা যদি দাঁত থাকে, 6টা যদি দাঁত থাকে তাহলে পেট কয়টা, পেটও 6টা থাকবে। এই পেটগুলোর উপরে ছোট ছোট অসংখ্য চুল আছে। তাহলে এ যখন চাপ দেয়, ক্রমাগত সংকোচন প্রসারণ করে গিজার্ডটা, তখন খাবারের কণাগুলা এই একটা দাঁত এবং আরেকটা দাঁতের ফাঁকে ঢুকে যায় এবং এগুলা একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আচ্ছা, তাহলে গিজার্ডের মধ্যে, আচ্ছা গিজার্ডের মধ্যে এটার কাজ কি, গিজার্ডের মধ্যে এই চুলের কাজ কি, চুলের কাজ হচ্ছে বড় খাদ্যকণাকে বাধা প্রদান করবে এবং ছোট খাদ্যকণাকে এই গিজার্ড এখানে আসতে দিবে। যেহেতু খাবার বড় খাদ্যকণা যদি এখানে চলে আসে, আর বাইরে বিপরীতে ব্যাক করার কিন্তু কোনো অপশন নাই। কেন ব্যাক করার অপশন নাই, কারণ ভাই এখানে কিন্তু কপাটিকা আছে। এরপরে আসি আমরা, আচ্ছা এটা আমরা গিজার্ড দেখলাম, গিজার্ডের মধ্যে অসংখ্য চুল আছে। এই তো ঘাসফড়িং এর এলিমেন্টারি ক্যানেল বা পুষ্টিক নালী। থ্যাংক ইউ।